স্প্যানিশরা কিভাবে আমেরিকা জয় করল সেই গল্পটা তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? কিন্তু সেই চেনা গল্পের আড়ালে লুকিয়ে আছে অনেক কল্পকাহিনী, অপ্রত্যাশিত জোট আর এমন কিছু কঠিন সিদ্ধান্ত যা ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন আজ সেই জানা গল্পের অজানা দিকগুলোই খুঁজে বের করা যাক। রানী ইসাবেলাকে লেখা কোলম্বাসের চিঠি থেকে নেওয়া এই কথাটা শুনলে কিন্তু গা শিউরে ওঠে। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে একেবারে শুরু থেকেই এই অভিযানের পেছনের মানসিকতাটা ঠিক কী ছিল। এটা কোনো আবিষ্কারের নেশা ছিল না, ছিল বিজয়ের ক্ষুধা। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে ইতিহাসের সেই সব প্রচলিত কল্পকাহিনী দিয়ে যা আমরা অনেকেই সত্যি বলে জেনে এসেছি। আর এই গল্পের শুরুটা অবশ্যই করতে হবে ক্রিস্টোফার কলম্বাসকে দিয়ে। আচ্ছা, আমরা তো সবাই জানি কলম্বাস একজন জিনিয়াস ছিলেন, যিনি প্রমাণ করেছিলেন পৃথিবী গোল, তাই তো? কিন্তু বাস্তবতা হলো এটা পুরোপুরি ভুল। কলম্বাস আসলে পৃথিবীর আকার নিয়ে প্রায় ১৬০০ বছরের প্রতিষ্ঠিত বিজ্ঞানকে অস্বীকার করেছিলেন। তিনি ভাবতেন পৃথিবীটা আসলে যা তার প্রায় অর্ধেক আকারের। দেখুন, পৃথিবী যে গোল, এই ধারণাটা কিন্তু কলম্বাসের বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। এমনকি কলম্বাসের যাত্রারও প্রায় ২১০০ বছর আগে এরাটোস্থেনিস প্রায় ৯৯% নির্ভুলভাবে পৃথিবীর পরিধি মেপে ফেলেছিলেন। আর ঠিক এই কারণেই পর্তুগিজরা কলম্বাসের পরিকল্পনাকে একটা আত্মঘাতী মিশন বলে বাতিল করে দিয়েছিল। কারণটা সোজা, তার পুরো হিসাবটাই ছিল ভুল। সত্যি বলতে কলম্বাসকে আবিষ্কারক বলার চেয়ে প্রথম কনকুইস্টাডোর বা বিজেতা বলাই ভালো। তার দ্বিতীয় অভিযানটা কোনো আবিষ্কারের জন্য ছিলই না, ওটা ছিল আস্ত একটা সামরিক নৌবহর, যার একমাত্র উদ্দেশ্য ছিল জয়বেবান। হিস্প্যানিওয়া দ্বীপে তাইনো জনগণের হাত কেটে ফেলার মতো নৃশংস কাজগুলোই ভবিষ্যৎ স্প্যানিশ বিজয়ের একটা মডেল তৈরি করে দিয়েছিল। কলম্বাসের দেখানো পথেই তৈরি হয়েছিল অনেকগুলো কল্পকাহিনী, আর সেরকমই আরেকটা বড় মিথ হার্নান কর্টেসকে ঘিরে। আমরা অনেকেই শুনেছি যে অ্যাজটেকরা নাকি কর্টেসকে দেখেই তাদের দেবতা ভেবে ভুল করেছিল, কিন্তু এটাও একটা বানানো গল্প। তাহলে দেখুন ব্যাপারটা কিভাবে ঘটল। একটা সামান্য ভুল অনুবাদ আর কর্টেসের আত্মম্ভরিতা, এই দুটো মিলে ইতিহাসের এত বড় একটা মিথ তৈরি হয়ে গেল। আজটেকরা আসলে কখনোই তাকে দেবতা ভাবেনি, কিন্তু কর্টেসের কাছে এই গল্পটা এতটাই ভালো লেগেছিল যে তিনি নিজেই এটা তার ডায়েরিতে লিখে বিখ্যাত করে দেন। কল্পকাহিনীর জগৎ থেকে বেরিয়ে এবার চলুন দেখি আসল সত্যিটা কী ছিল। অ্যাজটেক সাম্রাজ্য পতনের পেছনে যে নির্মম বাস্তবতা লুকিয়ে আছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ হল স্থানীয় মিত্রদের ভূমিকা, যার কথা প্রায় বলা হয় না। ভাবুন তো একবার, হার্নান কর্টেস যখন বিশাল অ্যাজটেক সাম্রাজ্যের মুখোমুখি হলেন, তার সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র ৫০০ জন। অবিশ্বাস্য, তাই না? কিন্তু আসল চিত্রটা ছিল একদম অন্যরকম। কর্টেজের সাথে যোগ দিয়েছিল ১,০০,০০০ ত্লাক্সক্যালেন যোদ্ধা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১,০০,০০০। তার মানে এই লড়াইটা কোনোভাবে স্প্যানিশ আর অ্যাজটেকদের অসম যুদ্ধ ছিল না। অর্থাৎ অ্যাজটেকদের পতনটা আসলে স্প্যানিশদের বিজয় ছিলই না, এটা ছিল স্থানীয়দের নিজেদের ভেতরের এক গৃহযুদ্ধ। অ্যাজটেকদের কট্টর শত্রু ত্লাক্সকালানরা স্প্যানিশদের আগমনকে একটা সুযোগ হিসেবে দেখেছিল তাদের পুরনো শত্রুদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য। স্প্যানিশরা জানত শুধু যুদ্ধ করে যেটা যাবে না, তাই তারা অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল ভয়কে, মানে পরিকল্পিত সন্ত্রাসকে। চলুলার গণহত্যা ছিল এমনই এক নির্মম ঘটনা। এই নৃশংসতা দেখে অ্যাজটেক সম্রাট মক্টেজুমা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি কোনো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করতে বাধ্য হন। বিজয়ের পর যা ঘটেছিল তা আরও অনেক বেশি ভয়ঙ্কর। চলুন এবার সেই বিধ্বংসী পরিণতির দিকে নজর দেয়া যাক, যা এক ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। মাত্র ১০০ বছরের কিছু বেশি সময় প্রায় ৯০% মানুষ হারিয়ে গেল। ভাবুন, ১৪৯২ সালে যেখানে জনসংখ্যা ছিল ১৪ কোটি, সেখানে ১৬০০ সাল নাগাদ তা নেমে এলো মাত্র ১.৫ কোটিতে। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভয়াবহ পরিণতির পেছনে শুধু রোগকে দোষ দিলে কিন্তু চলবে না। এর পেছনে ছিল ৪টি বড় কারণ, যা একটা আরেকটার সাথে জুড়ে ছিল। অবিরাম যুদ্ধ, কৃষি ব্যবস্থার পতন,
অমানবিক দাসত্ব, এই সব কিছুর ফলে মানুষের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে গুটি বসন্তের মতো সাধারণ রোগের মৃত্যুহারও 25% থেকে বেড়ে 90% পৌঁছে গিয়েছিল। সুতরাং এটা পরিষ্কার যে এই বিপর্যয়টা কোনো প্রাকৃতিক বা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ছিল না, এটা ছিল পুরোপুরি মনুষ্যসৃষ্ট, স্প্যানিশদের নেয়া বিভিন্ন পদক্ষেপের সরাসরি ফল। এবার আমাদের আলোচনার শেষ পর্বে আসা যাক। এখানে আমরা এমন একটা দিকে আলো ফেলব যা হয়তো অনেকেই জানেন না। স্প্যানিশ সাম্রাজ্যের ভেতরেরই এক নৈতিক দ্বন্দ্ব এবং বিতর্ক। ভাবা যায় একটা গোটা সাম্রাজ্য তাদের জয় করা মানুষদের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করার জন্য কিছুদিনের জন্য থেমে গিয়েছিল। ইতিহাসে এমন ঘটনা কিন্তু বিরল। প্রশ্ন ছিল একটাই, স্থানীয় আমেরিকানদের কি দাস বানানো হবে নাকি তাদের সাম্রাজ্যের স্বাধীন নাগরিক হিসেবে গণ্য করা হবে? আর এই বিতর্কের এক পাশে ছিলেন বার্তোলোমে দে লাস কাসাস। মজার ব্যাপার হল তিনি নিজেই একসময় দাসমালিক ছিলেন, কিন্তু পরে তার বোধোদয় হয় তিনি দাসত্বের পক্ষে আনা প্রত্যেকটা যুক্তিকে একে একে খুব ঠান্ডা মাথায় খণ্ডন করেন। কিন্তু বিতর্কের শেষে ঘটল এক মর্মান্তিক ঘটনা। লাস কাসাস বুঝতে পারছিলেন যে তিনি যুক্তিতে জিতলেও টাকার লোভের কাছে হেরে যাবেন। তাই স্থানীয় আমেরিকানদের নিশ্চিত মৃত্যু থেকে বাঁচাতে তিনি এক ভয়ঙ্কর প্রস্তাব দিলেন, তাদের জায়গায় আফ্রিকানদের দাস হিসেবে নিয়ে আসার। এই কঠিন প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। একটা জাতিকে বাঁচাতে গিয়ে আরেকটা জাতিকে দাসে পরিণত করা, এটা কি আদৌ সঠিক? এর উত্তর খোঁজার ভার হয়তো ইতিহাসের বিবেকের ওপরই ছেড়ে দেওয়া যায়।